ওনার একটি বই দেখে ওনার প্রতি আকৃষ্ট হই। সে বইটা হচ্ছে আদিবাসী মেয়েদের কবিতা। তো আমরা জানি যে আদিবাসীরা প্রান্তিক বা পিছিয়ে পড়া, বা আমরা সেরকম অনালোকিত এরকম একটি জাতিসত্তা, এবং তারপর নারী, আমরা জানি সমাজে পুরুষ আধিপত্য আছে। সেই তুলনায় আমরা নারীদের যথাযোগ্য সম্মান দিতে পারি না। তো উনি যখন এরকম একটি বইয়ের সন্ধান আমি পাই এবং দেখি, তো তার উপর হচ্ছে আমার একটা আকর্ষণ সৃষ্টি হয়, একটা আগ্রহ তৈরি হয়। তারপর এই বইটি যখন হাতে পেলাম, তো আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি, এবং কিছু কিছু বিষয় আমার মনে হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে কখনো মনে হয়েছে যে লেখক কবিতার মধ্যে ডুবেছেন, ওনার যে কিছু কিছু উপমা, যে দোলন চাপার মতো, ভাটফলের মতো, এরকম একটা কবিতার ভাবালতা আছে। আবার কখনো কখনো মনে হয়েছে যে উনি একটা দার্শনিকতার ভেতর ডুবে আছেন, কখনো ভবিষ্যৎবাণী করছেন, এবং আমাদের সামনের দিকে পথ দেখিয়ে দিচ্ছেন যে এরকম করা দরকার, জনগণের ঐক্য দরকার। রাজা নয়, যে রাজার মতো নয়, আমাদের জনগণের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের জনগণের যে সংস্কৃতি, সেই জনসংস্কৃতির কে আমাদের একত্রিত করে, যে সবার যে মত সেটিকে তুলে ধরতে হবে। তাহলে হচ্ছে আমাদের জাতীয় ঐক্য হবে এবং আমাদের সংস্কৃতি সামনের দিকে এগোবে। এবং কখন ছিলেন তিনি আমার গুরু, এই মনীষী জ্যোতিষ সরকারের প্রতি শ্রদ্ধা জানাই। তো আমি যে আলোচনাটা করব এখানে, প্রথমেই আমি লেখককে এনামুল হক পলাশ তাকে অভিনন্দন জানাই এই জন্য যে আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক একটা দীনতা আছে। নেত্রকোনায় এটা আরো বেশি। বুদ্ধিবৃত্তিক চর্চা আমাদের এখানে হয় না। নেত্রকোনা আবেগের জায়গা, সেখানে বুদ্ধিবৃত্তিক চর্চা করছে একজন কবি। আমি যখন তাকে দেখি তখনই আনন্দিত হয়েছি, অভিনন্দন করেছি তাকে, এবং তাকে আমার ভালো লাগে তার চিন্তার জন্য, এবং তার চিন্তা কতটুকু সুগঠিত সেটা বড় কথা না। তিনি যে চিন্তার জগতে আসলেন, কারণ চিন্তা এমন একটা জিনিস আমাদের সমাজের মননকে তৈরি করে। চিন্তা যখন থাকবে, চিন্তার আলোচনা যখন থাকবে, সমাজে এমন একটা আবহাওয়া থাকবে, সেই আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করব। আমরা সেই মনীষীদের চিন্তাকে ধারণ করব। আমরা অচেতন মনে বলবো সেই চিন্তা থেকে দাঁড়িয়ে, যেটা আমরা বলি, রবীন্দ্রনাথের অনেক কবিতা আবৃত্তি করি, আমরা লোকজ মানুষের অনেক ছড়া শ্লোক আমরা বলি, সেরকম। যাই হোক, এখানে এই বইয়ে 3টি জায়গায় লেখক আমার নাম উল্লেখ করেছেন। যেহেতু উল্লেখ করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, খুব সাধারণ মানুষ, কাজেই একটু দায় থাকে। এক জায়গায় উল্লেখ করেছে উস্তাদ। আসলে এনামুল হক নিজে একজন উস্তাদ এই সমাজের বুদ্ধিবৃত্তিক জগতে এবং সৃজনশীল জগতে। সে যেহেতু উস্তাদ বলে, তখন তো আমার অবস্থাটা বুঝতে পারে। কাজেই যেহেতু উস্তাদ বলেছে, এই ক্ষেত্রে আমার কিছু শিষ্যের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। এই বিষয়টি কিছু আলোচনা করব, আমি খুব সংক্ষিপ্ত আলোচনাই করব।
বইটার দুইটা দিকে আলোচনা করব। এখানে একটু বলে নেই, যেহেতু তিনটি জায়গায় আসছে আমার নাম, এটা বলা উচিত, এটা বইয়ের মধ্যে আছে। যেমন বুদ্ধিজীবী সম্পর্কে তার কিছু ধারণা। আরেকটু কথা বলি, এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু ডিগ্রি জারি করেছেন তিনি, কারণ এই ডিগ্রিগুলো আমাদের মানতে হবে। ওনার একটা চিন্তা থেকেই করেছেন এইগুলো সম্পর্কে আমি একটু কথা বলবো। ধর, বুদ্ধিজীবী যে শব্দটা, এটা আমাদের সমাজে চালু আছে, এবং আমার একটা বই আছে 2020 জানুয়ারিতে বের হয়েছিল, বুদ্ধিজীবী সাধু মানুষের মুক্তি। এটার ব্যাপারে একটু কথা আছে এখানে। আমার প্রথম শব্দটাই বুদ্ধিজীবী, তো এনামূলক পলাশের এটা একটু আপত্তি বুদ্ধিজীবী শব্দটার বিষয়ে। যে বুদ্ধিজীবী এই আমাদের সমাজে চালু আছে, এবং যতীন সরকার বুদ্ধিজীবী সম্পর্কে বলছেন শিক্ষিত মানুষ মাত্র বুদ্ধিজীবী, এরকম একটা ধারণা। আর যারা ওই আপনার জীবন ধারণ করে, সেই অর্থে একটা শব্দ সাধারণত যখন প্রথম সংকীর্ণ অর্থেটা প্রকাশ করে, সৃষ্টি হয়, এরপরে একটা শব্দটা হয়ে যায় ব্যাপক। যাই হোক, তো বুদ্ধিজীবী শব্দের পাশাপাশি আমি আরেকটা শব্দ ব্যবহার করেছি, সাধু। তো আমার যে শিষ্য, তিনি পড়েছেন কিন্তু পেরেন নাই আর কি। যদি মানে প্যারা, আমাদের এখানে কথা বলে প্যারা মানে বিশ্লেষণ, পর্যবেক্ষণ বা পর্যালোচনা, তাহলে ধরতে পারছেন যে আমি সরাসরি বলিনি। বুদ্ধিজীবী পাশাপাশি আমাদের সমাজে শব্দটা যেখান থেকে আসুক, যেভাবে উৎপত্তি হোক, এটা নির্দেশনা আছে। নির্মাণ করে সংস্কৃতি, ইতিহাসের সত্য, বিপ্লব, চিন্তার আলো। এবারে আলোচনা করতে আসছেন বিশিষ্ট সাহিত্য। অনেক পরিচয় তার আছে। গতকাল সন্ধ্যায় তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আলাপ হয়েছিল আরো সপ্তাহখানেক আগে থেকে। গতকালকে তার সঙ্গে আমার দেখা হয়েছে, এবং তার এই বইটা আমি গতকালকেই হাতে পেয়েছি। এর আগে অবশ্য পিডিএফ কপি পেয়েছিলাম। এটা আমার দুর্ভাগ্য যে আমি ছিলাম না নেত্রকোনায়, যার কারণে আগে পাইনি। তো এই একদিন দেড় দিনে আমি যতটুকু সম্ভব এটা আমি পড়বার চেষ্টা করেছি বা পড়েছি। এখানে 21টি নিবন্ধ আছে, 21টি নিবন্ধে, এবং নিবন্ধগুলো ছোট ছোট। আমার মনে হচ্ছে যে এটা আরো বিস্তৃত, আরো বড় হতে পারতো। 21টা না থেকে 5টা নিবন্ধ দিয়ে বইটা করা যেত না, প্রবন্ধ করে। তো সেটি লেখক করেছেন। তার একটা ব্যাখ্যা আমরা আশা করেছিলাম যে লেখক হয়তো আমি ভেবেছিলাম একটা ভূমিকা থাকবে, যদিও বইটিতে ভূমিকা নেই। তো ভূমিকা থাকলে আমরা বুঝতাম যে লেখক কোন লেখাটি কোন পার্সপেক্টিভে লিখেছেন। এবং এই যে নিবন্ধগুলো, আমার পরে মনে হলো যে এগুলো আসলে একটি নির্দিষ্ট সময় লেখা না, বিভিন্ন সময় তিনি হয়তো পত্রিকায় লিখেছেন বা পত্রিকায় লেখেননি। সেই অনেকগুলো লেখা তিনি একত্রিত করে সংকলন ধর্মী বই লিখেছেন, রচনা করেছেন, প্রকাশ করেছেন। তো এবার আসি বইয়ের শিরোনামে। বইয়ের শিরোনামটা হলো জনগণের ঐক্য এবং ওর সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা। তো বইয়ের নাম শুনলে মনে হয় যে বইটা এর চেয়ে ভিন্ন কিছু, মানে যে নিবন্ধের সংকলন সেটা বোঝা যায় না। মনে হয় যে এখানে মারাত্মক তাত্ত্বিক ব্যাপার আছে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। সেটা আমি প্রথমে ভেবেছিলাম নাম শুনে। পরে দেখলাম যে যেহেতু সেই নিবন্ধগুলো সংকলন করেছেন, তো জনগণের ঐক্য নিয়ে একটু আমার মনে হয় বলা দরকার। এটা এখানে আছে, উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছেন। এবং বইয়ের কাভার দেখলে মনে হয় এটা বিশেষত 24-এর গণ অভ্যুত্থানকে বেস করে লেখা। এখানে একটা জায়গাটা আছে রিবার্থ, 36 জুলাই, আপনার 36শে জুলাই যে এই মানে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে, সেটি এখানে পোর্ট্রে করা হয়েছে বা দেখতে পাচ্ছি আমরা। তো একটা হলো সাংস্কৃতিক ঐক্য, জনগণের ঐক্য, আর একটা হলো সাংস্কৃতিক বিপ্লব এবং সেটার আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা তৈরি না হলে জনগণের ঐক্য হয় না, আর জনগণের ঐক্য না হলে কোনো বিপ্লব হয় না বা অভ্যুত্থান হয় না।
আমরা 24-এর জুলাই আগস্ট মাসে যে একটি ম্যাসিভ গণ অভ্যুত্থান ঘটে গেছে, সেটাকে গণ অভ্যুত্থান বলবো নাকি সেটাকে বিপ্লব বলবো, এটা আমার মনে হয় যে তাত্ত্বিকরা দুই ভাগে বিভক্ত হয়ে ইতিমধ্যে গেছেন। একদল বলতে চাইছেন যে এটা আসলে একটা বিপ্লব ছিল, আরেকদল বলছে যে না, বিপ্লবে যেসব ফিচার্স থাকে, ক্যারেক্টার থাকে, সেটা আসলে এই মুভমেন্টে কিছুটা ঘাটতি আছে, ফলে এটা একটা পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থান। তো তুমি যাকে ভালোবাসো, যাকে এখনো বলতে পারোনি, তাকে আজই বলো, এখনই বলো, কারণ টুমরো ইজ নট গ্যারান্টেড ফর এনিওয়ান। কারোর জন্য আগামীকালের কোনো নিশ্চয়তা নেই, উনি বলছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই কবি, লেখক, প্রারম্ভিক অনুপ সাদি, উনি ওনার এই ভালোবাসার মানুষদের কথা উনি বলতে মানে কি বলে যে কার্পণ্য করেননি। উনি একটা বই যেহেতু লিখেছেনই, মানে যাদেরকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কথা তিনি মানে দুই হাত খুলে লিখেছেন, বলেছেন, উজাড় করে দিয়েছেন। তো আমার এই লেখকের জন্য অনেক শুভকামনা রইল। লেখক, কবি, আপনি ভালো থাকবেন। আর আপনারা যারা আমার কথা শুনছিলেন তখন ধৈর্য ধরে আপনাদেরকে জনাব এনামুল হক পলাশ, ওনাকে আমি হার্দিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে প্রবন্ধ আলোচনার কয়েকটা নিয়ম এবং রীতি আছে। যেমন প্রবন্ধ আলোচনার প্রথম দিকটা হচ্ছে যে প্রবন্ধের মধ্যে কি আছে, উই হ্যাভ টু ডিটেক্ট ইট। যে প্রবন্ধের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে দেখব, তারপরে সেই তথ্যগুলোকে আমাদের বিচার, বিবেচনা এবং বিশ্লেষণ করে তার একটা প্রামাণ্যতা নির্ণয় করা, সেটা আমাদের দেখতে হয়। 2 নম্বর হচ্ছে প্রবন্ধের ভিতরে কি নেই সেই বিষয়টা আমাদেরকে বলতে হয়। আর শেষের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কি থাকা উচিত ছিল, মানে আমরা যারা সমালোচনা করি সেই বিষয়গুলো লক্ষ্য করি। তো এই 3টা দৃষ্টিকোণ থেকে যদি বলি, তা প্রথম যে ব্যাপারটা, যে প্রবন্ধে বা নিবন্ধ যেগুলো, সেগুলোতে কি আছে, এখানে হয়তো যিনি লিখেছেন তার তথ্যগুলোকেই উপস্থাপন করতে হয়। আর 2 নম্বর এবং 3 নম্বরের যে ব্যাপারটা, সেগুলোকে আমাদের সমালোচনা করতে হয়। জনগণের ঐক্য এবং সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা, এই বইটি আলোচনা করতে গিয়ে আমার 2জন বিশিষ্ট প্রবন্ধকারের নাম মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং মোতাহার হোসেন চৌধুরী। তারা সংস্কৃতি সম্পর্কে অনেক কথা বলেছেন এবং সেই কথাগুলোর মধ্যে আমরা একটু আগে দেখলাম যে কালচারাল হেজিমনি যে ব্যাপারটা রয়েছে, আমাদের এখানে যে সংস্কৃতি চর্চা হয়, সেই সংস্কৃতি চর্চা কিন্তু একটু আলাদা। কলকাতা কেন্দ্রিক যে সাংস্কৃতিক চর্চা, তার বাইরে গিয়ে আমাদের এখানে সাংস্কৃতিক চর্চা হয়। কিন্তু পূর্ববাংলার মানুষ যে বিপ্লবী, তাদের রক্তে যে বিপ্লব রয়েছে, তারা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছে। আপনি বিশ্ব ইতিহাসে দেখবেন কোন রাষ্ট্র এভাবে ভাষা এবং সংস্কৃতির জন্য একটি রাষ্ট্র পায়নি, বাংলাদেশ পেয়েছে। তো আমি বলবো যে প্রবন্ধকারকে অনেক ধন্যবাদ জানাতে চাই। অনেক পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই গ্রন্থটি আমাদের কাছে এসেছে। তারপরে এই গ্রন্থের মধ্য দিয়ে আপনাদের সবার কাছে আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি এবং বাংলাদেশ, এগুলোকে কখনো আলাদা করে দেখবার আমরা চেষ্টা করব না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।